হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আজকে আমরা চলে এসেছি আবার ক্লাসে। গোলকের চ্যাপ্টারে। গোলকের হচ্ছে 13 অবধি হয়ে গেছে, 13 না 12 অবধি হয়ে গেছে 13 নাম্বার অঙ্কটা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং খুব সুন্দর নববর্ষে আনন্দ করেছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে থেকে আবার পড়াশোনা করতে হবে। 13 নাম্বার অঙ্কটা দেখো, আমরা গোলকের যে কটা অঙ্ক করেছি সেগুলো ভালো করে করবে। আর হচ্ছে 13 নাম্বার অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট সেটা বলবো না, তবে ভীষণ ভালো লাগবে। বিষয়টা হচ্ছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে, ভূগোলকের বক্রটির বক্রটির অক্ষটির বক্রতলে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। অর্থাৎ এই হচ্ছে গোলক, অর্থাৎ বলটা, এর ওপর দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, এইরকম ছিদ্র, জাস্ট ছিদ্র, ওকে, ছিদ্র করা হয়েছে। তো সেটা হচ্ছে এইটার ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে ভূগোলকের গোলকটির ক্ষেত্রফল আমরা বের করে নিব। বলছে ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাত্রের ক্ষেত্রফল হিসাব করো। ছিদ্র করা হয়েছে মানে ওই অংশটা তো থাকবে না, না ছিদ্র করলে ওই অংশটা থাকবে কি, থাকবে না। তো সেই অংশ দুটো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সেটা কিভাবে বাদ দিব আমি দেখাচ্ছি পরে। তাহলে ভূগোলক অর্থাৎ গোলকটির পার্শ্বতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বের করে নেব। ধরি ভূগোলকটির ব্যাসার্ধ, আগে ব্যাসার্ধ ধরে নিতে হবে। ব্যাসার্ধটা আমি লিখব ক্যাপিটাল আর ইকুয়াল টু 14, এটা ব্যাসটা আছে, ব্যাসার্ধ এত দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিকই আছে, সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের এই নববর্ষের নতুন বছরে তোমাদের পড়াশোনা দারুণ করে করো, তোমাদের জীবনে নিয়ে আসুক সুন্দর সুখময় জীবন, যেন নিয়ে আসতে পারে 2025 থেকে 2026। এই এই সেই সেটাই যেন তোমরা সারা জীবন সেই আনন্দ বইয়ে রাখতে পারো। ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে হচ্ছে 4 পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে 14 ইন্টু 14 বর্গ সেমি। 7×2 = 14, তাহলে এদিকে থাকলো 14×2 = 28, দেখো 28, 14×2 = 28, আর 4×8 4×8, 28কে আমরা 88 দিয়ে গুণ করব, কেন সুবিধা আছে। 88কে 28 দিয়ে নেয়, 28কে 88 দিয়ে। 8 8 64, 8 8 64, 8 2 16, 17 18 19 20 21 22, 22 ইন্টু 4, আর আমাকে গুণ করতে হচ্ছে না, একই সংখ্যা। 4 4 2 6, 2 2 4, 24 24 64 বর্গ সেমি। এইবার এখানে যে বৃত্তাকার এই গোলকটার উপর যে বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, ছিদ্রগুলো কিরকম, এরকম বৃত্তাকার,
বৃত্তাকার মানে এরকম ছিদ্রগুলো হবে, তাই না? এই ছিদ্রগুলোর কি ব্যাসার্ধ থাকবে? তো সেই ব্যাসার্ধটা বলে দিয়েছে বৃত্তাকার ছিদ্র, বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইকুয়াল টু তোমাদের বলে দিয়েছে কত, 0.7 সেন্টিমিটার, 0.7 সেন্টিমিটার, 0.7 সেন্টিমিটার। তাহলে একবারে বের করে নিচ্ছি, দুটি বৃত্তাকার ছিদ্রের গোল অংশ, এটা বাদ চলে যাবে তো, তাই না? এই যে গোল অংশটা, এই গোল অংশটা কি হবে? এখানে যে গোল অংশটা রয়েছে এইরকম রয়েছে, এই অংশটা কি যাবে? বাদ চলে যাবে, যেহেতু ছিদ্র করা হয়েছে। ঠিক আছে, দুটি বৃত্তাকার ছিদ্রের তাহলে কি হবে? ওটা ক্ষেত্রফল। যেহেতু দুটি, একটা একটা বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, দুটো আছে সেই জন্য 2 × πr² ইকুয়াল টু 2 × π মানে হচ্ছে 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 বর্গ সেমি। তো দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দেওয়া হলো, 7 কেটে গেল। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 2 × 2 আচ্ছা 7 × 14, 14কে 22 দিয়ে, 14কে 22 দিয়ে গুণ দিলাম, তাই না? একটা 7 থেকে গেল, তো একটা 7 থেকে গেল, 7 × 2 = 14, 7 × 14 তাকে 22 দিয়ে গুণ করো, 4 × 2 = 14, 2 × 28, 28, 8, 8, 2 × 10, 2 × 3, 308। ঠিক আছে তো? হ্যাঁ, 308, উপরে হচ্ছে 308, নিচে হচ্ছে 100 বর্গ সেমি, অর্থাৎ 3.08 বর্গ সেমি। এটা কি যাবে? এটা হচ্ছে বাদ চলে যাবে, এটা ফুটো করা হয়েছে, সেই ছিদ্র দুটোর ক্ষেত্রফল কি চলে যাবে? বাদ চলে যাবে। তাহলে ছিদ্র বাদে বাকি অংশের, বাকি গোলকের ক্ষেত্রফল, ভূগোলকের ক্ষেত্রফল আমাদের সেটা বের করতে বলেছে, ক্ষেত্রফল। তাহলে বিয়োগ দিলেই হয়ে যাবে, 24, 64 বিয়োগ আচ্ছা এই গুণটা ঠিক করে দেখে নি, 2πr², 14 × 2 = 28, 14 × 2 = 28, 8, 3, 0, 3.08 সমান সমান 24, 64 বিয়োগ 3.08 বর্গ সেমি। 3.0 মানে বিয়োগটা কিভাবে হয়? 24, 64, দশমিকের পর 00 ধরা যায়, 3.08, দেখতে পাচ্ছ? 8, 8 কত হলে 10, তাহলে 2 আসলো, 1 চলে আসলো এখানে, শূন্যতে 1, 10 হয়ে গেল, তাহলে 92.3 একে 4, 4 4 মিলে গেল 0, 6, 6, 4,
দুই, 2 4 6 0, 2 4 6 0 দশমিক 92 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে উত্তর আমরা কিভাবে লিখব? উত্তর, ভূগোলকটির গোলাকার অংশের ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল 24 60 দশমিক 92 বর্গ সেমি। এবারে আমরা 14 নাম্বার অঙ্কটা করব। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব সেই ভিডিওগুলো পেয়ে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, তাহলে লাইক এবং কমেন্ট করলে আমার উৎসাহ বাড়বে। আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো এইবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো 14 নাম্বার অঙ্কটা। 14 নাম্বার অঙ্কটা আমাদের কি বলেছে? তো দেখো, 14 নাম্বার অঙ্কটা কি বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, এটা ব্যাসার্ধ বলে দিয়েছি 8 সেন্টিমিটার, একটি নিরেট লোহার গোলকটি গলিয়ে, একটা নিরেট লোহার গোলক, সেটাকে গলিয়ে কি করা হচ্ছে? ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে। সেই ছোট গোলকগুলোর ব্যাসার্ধ কত বলে দিয়েছে? ব্যাসার্ধ 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? লোহার গোলক নিরেট, হ্যাঁ। তো তার নিরেট গোলক, যেহেতু নিরেট কথাটা বলছে, তখন তাহলে কি সমগ্র তলের ক্ষেত্রফল না আয়তন হবে? আয়তন হবে, ঠিক আছে। নিরেট কথাটা, অর্থাৎ যদি ফাঁপা হয় তাহলে কিন্তু আমাদের চামড়ার বল, সেটা ফাঁপা। যদি ফাঁপা কথাটা বলে তাহলে কিন্তু আমাদের কি কি থাকবে? যদি শুধু ফাঁপা বলে তাহলে আমাদের হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার দেখো 14 নাম্বারটা, তাহলে আমার বড় গোলকটার আয়তন বের করব। বড় গোলকটা থেকেই ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে, তাহলে বড় গোলকটার আয়তন, আর যদি এক্স সংখ্যক অর্থাৎ 100টা গোলক, ছোট ছোট গোলক তৈরি করা যায়, তাহলে 100টা ছোট গোলকের আয়তন কি হবে? সমান হবে। অর্থাৎ 100 গুণন ছোট গোলকের আয়তন সমান সমান বড় গোলকের আয়তন। এটাই হচ্ছে আমাদের সমস্যা, হ্যাঁ। আর কিছু নেই, এটা আমাদের শর্তানুযায়ী, কারণ বড় গোলক থেকে ছোট গোলক 100টা তৈরি করা হচ্ছে, এখানে 100টা নয়, এখানে আমাদের কটা তৈরি করা হবে সেটাই আমাদের বের করতে হবে। আমরা এক্সটি ধরে নেব। তাহলে প্রথমে আমি বড় গোলকটির আয়তন বের করে নিচ্ছি। ধরি বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান সমান 8 সেমি। তাহলে আয়তন কত হবে? আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন সেমি সমান সমান 4/3 পাই আর কিউব, মানে 8 ইন্টু 8 ঘন সেমি। এভাবে আমরা রেখে দিব, আর কিচ্ছু করব না। ধরি বড় গোলকটি থেকে বড় গোলকটি গলিয়ে
গোলকটিকে গলিয়ে একটি ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধকে স্মল আর ধরছি। সিম্বল জাস্ট এমনি তো আমরা যখন কম্পিটিটিভ এক্সাম বা অন্য কিছুতে করব তখন তো এক্স ইন্টু ছোট গোলকের আয়তন ইকুয়াল টু বড় গোলকের আয়তন করে দেব, ঠিক আছে। কিন্তু আমাদের তো বোর্ডের এক্সামে আমাদের কিছু লিখতেই হবে, লিখে অঙ্কটাকে ক্যালকুলেশন করতে হবে। তো ব্যাসার্ধ আর ইকুয়াল টু সেটা বলে দিয়েছে 1 সেন্টিমিটার, 1 সেমি। তাহলে আয়তন কত হচ্ছে? আয়তন মানে একটি গোলকের আয়তন। এখানে এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে, ছোট গোলকের ব্যাসার্ধ আর, অতএব একটির আয়তন, একটির আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন সেমি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব বলতে 1 ইন্টু 1 ঘন সেমি। এবার এক্সটির আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু এক্স ইকুয়াল টু হলো ঘন সেমি। শর্তানুযায়ী যে পোর্শনটা যেদিকে আমাদের এক্স এর ভ্যালু এক্স রয়েছে সেই দিকটা আননোন পার্ট রয়েছে, সেই দিকটাকে আগে লিখবো। অর্থাৎ ছোট গোলকগুলোর আয়তন 4/3 পাই ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু এক্স ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। তাহলে 4/3 পাই কেটে গেল। এবার এক্স ইকুয়াল টু 8 8 8, 3টা 8 গুণ করলে 64, 2টা 8 গুণ করলে দেখো 64 হয়। এবার 8 8 64, তার সঙ্গে 8 গুণ, 8 4 32, 8 6 48, 48 49, 50 51, 512 হচ্ছে, 512। তাহলে কয়টা গোলক তৈরি করা যাবে? 100টা নয়, আমি 100টা বলেছিলাম, এমনিতে বলেছিলাম বোঝানোর জন্য যে 100 ইন্টু ছোট গোলকের আয়তন ইকুয়াল টু বড় গোলকের আয়তন। এখানে এক্স ইন্টু আমরা এক্স ধরেছিলাম, কিন্তু ক্যালকুলেশন করে আমরা কি দেখতে পাচ্ছি যে 512টি গোলক তৈরি করা যাবে। তাহলে এত টি। তাহলে উত্তরে আমরা কি লিখব? উত্তরে আমরা লিখব হচ্ছে কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? 512টি নিরেট গোলক তৈরি করা যাবে। তৈরি করা যাবে। এবারে আমরা 15 অঙ্কগুলো করছি, শর্ট টাইপ, অতি সংক্ষিপ্ত। তো অতি সংক্ষিপ্ত কথাটা বলেছে, কিন্তু আমাদের ক্যালকুলেশন তো করতেই হবে, তাই না? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ ভেরি শর্ট টাইপ, ভিএসএ বলছে, যাই হোক শর্ট টাইপ কোশ্চেন, এমসিকিউ যেটা। এমসিকিউ হলেও আমাদের কিন্তু ক্যালকুলেশন করলে সঠিক উত্তরটা আমরা করতে পারবো, করতেই হবে। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। 2r ব্যাসার্ধটা কত? 2r। 1 নাম্বার এর 1 নাম্বার
এমসিকিউ এমসিকিউ টাইপ কোশ্চেন। 2r ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত? আমরা শর্ট করে লিখছি ব্যাসার্ধ r1 আমি নাম দিলাম, r1 ইকুয়াল টু 2r। এখানে ব্যাসার্ধটা 2r বলেছে, এত একক, এখানে কিছু বলেনি, একক বলেছে। এইবার তাহলে আয়তন কত হবে? গোলকটির আয়তন হচ্ছে 4/3 পাই r1 এর কিউব ঘন একক। এটা ভুলে যাও, যেহেতু r1 ধরেছে, r1 এর কিউব। এবার r1 এর মানটা আমরা বসিয়ে দিব, 4/3 পাই 2r ইন্টু 2r ইন্টু 2r। তাহলে কি দাঁড়াচ্ছে? 4/3 পাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইন্টু 8 r কিউব ঘন একক। মানে কি? 8 4 32, 32 পাই r কিউব বাই 3 ঘন একক। দেখো 32 আছে কি অপশন? অবশ্যই অপশন আছে। এই অপশনে আছে 32 পাই r কিউব বাই 3, 16 পাই r কিউব বাই 3, 8 পাই r কিউব বাই 3, 64 পাই r কিউব বাই 3। তাহলে আমাদের 32 পাই r কিউব বাই 3 উত্তর আসলো। তাহলে উত্তরে আমরা লিখব, উত্তরে কি লিখব? উত্তরে লিখব এ অপশন। এ অপশন হচ্ছে 32 পাই r কিউব বাই 3 ঘন একক। অপশনটা কিন্তু দিতেই হবে, এখান থেকে উত্তর করে গেলে যদি 2 নাম্বার থাকে তাহলে কিন্তু 1 নাম্বার থাকে, তাহলে 1 নাম্বার পুরোপুরি পাবো না, আমাদের উত্তর আলাদা রকম করে অপশন দিয়ে করতে হবে। এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি বলেছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে আমাদের আয়তন পেতে গেলে আমাদের কি লাগবে? আর লাগবে। ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথা r1 একক এবং r2 একক। r1 এবং r2 সিম্বল ধরে নেওয়া হলো, বা ক্যাপিটাল আর স্মল আর, এটাও করতে পারো। একটাকে ক্যাপিটাল আর ধরলাম, একটাকে স্মল আর ধরলাম। তাহলে কি হচ্ছে? ও ছোটটাকে, এটাকে স্মল আর ধরছি, বড়টা প্রথমটাকে, আর পরেরটাকে ক্যাপিটাল আর। 1:8 আছে, তো সে যেই হোক ধরলেই হলো, অসুবিধা। r1 r2ও ধরতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখানে তাহলে আয়তনে প্রশ্নানুসারে কি আছে? প্রশ্নানুসারে আয়তনের অনুপাত, আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব টু 4/3 পাই r কিউব ইকুয়াল টু 1:8। এটা আমাদের দেওয়া আছে। এটা মানে কি? বাই আছে, ডিভাইড করে দিচ্ছি, পাই r কিউব বাই 4/3 পাই r কিউব ইকুয়াল টু 1/8। এটা r1 r2 ধরা যায়, ঠিক আছে। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে r বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 1/8, মানে 1/2 এর এটা কিউব লেখা যায়, এটারও কিউব লেখা যায়।
অর্থাৎ স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 1/2 পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি, এভাবেও রাখতে পারি যে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল 2r, এভাবেও লিখতে পারি বা এভাবেও আমরা বাই করে দিতে পারি। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের, অতএব আমাদের বার করতে বলছি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4 পাই আর স্কোয়ার। ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে প্রথমটা স্মল আর, 4 পাই আর স্কোয়ার টু 4 পাই আর স্কোয়ার। তো এখানে আমাদের হচ্ছে 4 পাই আমি ডিভাইড করে দিলাম, 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার। এটা তাহলে আমাদের না বের করলেও হবে, এটা দিয়ে আমরা মানটা বসিয়ে দেব। 4 পাই কেটে গেল, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর এর স্কোয়ার হলো, অর্থাৎ স্মল আর বাই ক্যাপিটাল আর এর মান হচ্ছে হাফের স্কোয়ার, অর্থাৎ 1/4 মানে 1:4। তাহলে আমাদের দেখো অপশন আছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, একটা 1:2, 1:4, 1:8, 1:16, তাহলে 1:4, অর্থাৎ বি অপশনটা। আমি যদি না অঙ্কটা করি তাহলে কিন্তু যে কোনো মনে হবে যে কোনটা দিব, তখন এ বি সি ডি, এটা যেমন এটা হয়েছে, এটা কিন্তু বিটাও অ্যান্সার হলো, সঠিক অ্যান্সার। তাহলে নির্ণয় উত্তর হচ্ছে, আমরা উত্তর অপশনটা অবশ্যই দিতে হবে, আমাদের বি অপশনটা বেরোলো, 1:4। এবারে 3 নাম্বারটা দেখো, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার কিন্তু নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, 3 নাম্বারটা খুব ভালো করে মন দিয়ে বুঝবে। অর্থাৎ এই যে বলটার অর্ধেকটা বা রসগোল্লাটা কেটে দেওয়া হলো অর্ধেকটা, ওপরটাতেও একটা তল পাওয়া যাবে, তাই না? অর্থাৎ নিচেরটা তো অর্ধেক হলো, সমগ্র বলটার পুরোটার অর্ধেকটা, নিচেরটা একটা তল, নিচেরটা হচ্ছে এটা 4 পাই, গোটা গোলটা হলে কত হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তার অর্ধেকটা হলে এটা হয়ে যাচ্ছে 2 পাই আর স্কোয়ার। এইটা একটা আবার বৃত্তাকার তল পাচ্ছি, এই ব্যাসার্ধ যদি আর হয়, এই তলটার উপরে যে তলটা রয়েছে, উপরের তলটার ক্ষেত্রফল কি হবে? বৃত্তাকার তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। অর্থাৎ অর্ধগোলকের একটা সলিড অর্ধগোলক যদি হয় তাহলে নিরেট কথাটা বলছে, তাহলে তার আমরা দুটা তল পাচ্ছি, ওপরে একটা তল পাচ্ছি, এটাকে সমতল, আর এইটা কিন্তু বক্রতল। হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, কিন্তু এই সমতল অর্থাৎ গোলাকার অংশটা, উপরের যে গোলাকার অংশটা, তার ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কোয়ার। অর্থাৎ ফর্মুলাটা আমাদের কি হয়ে যাচ্ছে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। তাহলে ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এখানে সেমি বলেছে যেহেতু সেমি ধরে নিলাম। তাহলে অর্ধগোলকটির তবে নিরেট হলে হবে, ফাঁপা হলে কিন্তু ওপরে পোর্শনটা ফাঁপা
খোলা থেকে যাবে, সেই জন্য 2πr² হবে। কিন্তু নিরেট যদি হয় উপরে একটা আমরা তল পাবো। অর্ধগোলক গোলকটির অর্থাৎ নিরেট সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 2πr² প্লাস πr², তাহলে 2πr² পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস সমতল অংশটার ক্ষেত্রফল অর্থাৎ πr², 2πr² প্লাস πr², তাহলে দাঁড়াচ্ছে 3πr² বর্গ সেমি। এইবার আমাদের r ইকুয়াল টু বলে দিয়েছে, r ইকুয়াল টু 7, এটা অঙ্কটাতে বলে দিয়েছে যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র r ইকুয়াল টু 7 সেমি। তাহলে এখানে আমরা 7 বসিয়ে দিই, 3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু r মানে 7 ইন্টু 7 বর্গ সেমি, r² মানে 7 কেটে গেল, তাহলে হচ্ছে 3 দুগুণ 66, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 66 ইন্টু 7 মুখে মুখে হয়ে যাবে। 3 দুগুণ 6 66, 7 6 42, 6 7 42, 43 44 45 46। ও আচ্ছা, পাই দিয়ে অ্যান্সারটা আছে, তাহলে আমরা হচ্ছে এটা কাটাকাটি, এটা পাই দিয়েই রাখবো, খেয়াল করিনি আমি। 3 ইন্টু পাই দিয়ে যেহেতু আছে, পাই এর মানটা বসাবো না, 7 ইন্টু 7 তাহলে 7 7 49, 3 ইন্টু পাই ইন্টু 49 বর্গ সেমি ইকুয়াল টু 3 নং 27, 4 3 12, 12 13 14, 147 পাই বর্গ সেমি। দেখো 147 পাই বর্গ সেমি আছে কি? আছে। সি অপশনটা, এটার অ্যান্সার হচ্ছে আমাদের সি অপশন, অর্থাৎ উত্তর আমরা লিখব সি। 147 পাই বর্গ সেমি। এরপর হচ্ছে 4 নাম্বারটা কি রয়েছে? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², মনে রাখতে হবে 4πr², তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের আয়তনের অনুপাত নির্ণয় করা, একদম আমাদের 2 নাম্বার অঙ্কটার মতো। এখানে ক্ষেত্রফলের অনুপাত বলেছে, ওইটাতে আমাদের আয়তনের অনুপাত দিয়েছিল। তাহলে ধরি গোলক দুটির এটা আমি r1 r2 ধরে নিয়ে করছি। ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথা r1 সেমি, r1 সেমি না দিলে একক ধরবে, একক, এবং r2 একক। তাহলে আয়তনের অনুপাত, প্রশ্নানুসারে আমাদের আয়তনের অনুপাত বলে দিয়েছে, তাহলে 4/3 পাই r1 কিউব টু 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু আমাদের 16:9 বলে দিয়েছে, 16:9 বলে দিয়েছে। তাহলে 4/3 এটাকে আমরা নিচে লিখব, 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু 16/9।
এবার 4/3 পাই কেটে গেল। তাহলে R1 সরি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4πr²। 4π প্রশ্নানুসারে খেয়াল করিনি, প্রশ্নানুসারে 4π R1 এর স্কয়ার টু 4π R2 স্কয়ার ইকুয়াল টু 16:9 or 4πR1 এর স্কয়ার বাই 4πR2 স্কয়ার ইকুয়াল টু 16/9। 4π কেটে গেল, R1 বাই R2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 4 16, 4/3 এর স্কয়ার। তাহলে R1 বাই R2 ইকুয়াল টু 4/3। আমরা আর কিচ্ছু করব না। এই এখন আমাদের আয়তনের অনুপাত বলছে, তাদের আয়তনের অনুপাত। ফোর বাই থ্রি এইবারে হবে পাই R1 এর কিউব টু 4/3 পাই R2 কিউব সমান সমান 4/3 পাই R1 এর কিউব বাই 4/3 পাই R2 কিউব। কেটে গেল, তাহলে থাকলো R1 বাই R2 হোল কিউব। দেখো R1 বাই R2 ইকুয়াল টু 4/3, তাহলে 4/3 আমরা বসিয়ে দিব, এর কিউব হলো। তাহলে কত হলো, 4 4 ইন্টু 4 ইন্টু 4 মানে 4 4 16, 4 16 64, 64 বাই 3 3 3টা 3, 3 3 9, 3 9 27, 27 অর্থাৎ 64:27। অতএব উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের কোন অপশনটা হবে? এ অপশনটা। এ অপশনে 64:27 দেওয়া আছে। 64:27। এবার পরের অঙ্কটা দেখো, 5 নাম্বারটা, এটা লাস্ট অঙ্ক করাচ্ছি। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তন, আয়তন যা হবে তার সঙ্গে 3 মাল্টিপ্লাই, অর্থাৎ আয়তনটাই কম হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাহলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ধরি ব্যাসার্ধ আর একক, কিছু দেয়নি মানে আর একক। গোলকটির বক্রতলের ক্ষেত্রফল একবারেও করা যাবে। বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক এবং আয়তন 4/3 পাই R³ বর্গ ঘন একক। এই দুটো সমান বলছে, এককগুলো সমান নয় কিন্তু সাংখ্য মানগুলো সমান, অর্থাৎ এই মানটা এবং এই মানটা সমান। প্রশ্নানুসারে
সাংখ্য মান কথাটা দেখো, একক কি সমান, এটা সমান সমান এটা হতে পারে না। কারণ হচ্ছে এককগুলো আলাদা, ঘন একক আর বর্গ একক, কিন্তু বলেছে সাংখ্য মান যেহেতু, অর্থাৎ মানগুলো মানগুলো সমান, সেই জন্য আমরা এটা সমান করে দিচ্ছি। 4/3 আমি এইদিকে আর বেশি আছে, এই দিকটা লিখলাম আগে, পাই আর কিউব ইকুয়াল টু 4πr²। কিন্তু এটা সমান বলেনি, সাংখ্য মান কিভাবে সমান, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 3 গুণ 3 গুণের আয়তনের সাংখ্য মান, অর্থাৎ 3 ইন্টু 3 দিয়ে গুণ করলে, 3 দিয়ে আয়তনের সঙ্গে 3 দিয়ে গুণ করলে যে মানটা পাওয়া যাবে তা বক্রতলের ক্ষেত্রফলের সমান, এটা বুঝে নিতে হবে। তাহলে দেখো 3 3 কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, তাহলে আর কিউব ইকুয়াল টু r²। এখানেও আমাদের এই তিনটা থেকে এইটা কেটে গেল, এটা 1 থাকলো, অর্থাৎ আর ইকুয়াল টু 1 একক। এখানে দেখো আর এর ভ্যালু রয়েছে আমাদের 1 একক, 2 একক, 3 একক এবং 4 একক। তাহলে আর এর ভ্যালু কত বাড়ালো, 1 একক। উত্তর হচ্ছে আর এর মান 1 নাম্বার 1 একক, এটা নাও লিখতে পারো 1 একক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা পুরো বি এবং 16 অঙ্কগুলো করে ফেলবো। তো খুব ভালো করে করবে, আর নতুন ভিউয়ার্স যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।